হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটি ঘটনা নিয়ে। তোমাদের আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছি আজকের ঘটনাটা ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকো। আজকে কিন্তু প্রশ্ন আছে, খুব মনোযোগ সহকারে ঘটনাটা শুনো। আজকে কিন্তু একটা না দুটো ঘটনা আছে, তবে প্রথম ঘটনাটা বেশ ভয়ের আর দ্বিতীয় ঘটনাটা ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর। তাহলে চলো প্রথম ঘটনায় যাওয়া যাক। প্রথম ঘটনাটা এক অটো চালক ভাইয়ের সাথে ঘটে। ভাইটি জানায়, দিদি ভাই, আমি আপনার ঘটনা শুনেছি আমার বউর মুখ থেকে। কারণ আমার বউ আপনার ঘটনাগুলো রাতের বেলা শুয়ে শুয়ে আমাকে শোনাতো। ও কিন্তু আগে আগে ঘটনাগুলো শুনে নিত, কারণ আমার বাড়ি আসতে প্রায় রাত 11টা, 11:30, 12টা এরকম হয়ে যায়। আমি রাতের বেলা আসি, আগে আমি খুব ড্রিঙ্ক করতাম, আমার বলতে কোনো অসুবিধা নেই। তবে আমি কিন্তু এখন নেশা আর করি না। আমি নেশা করা টোটালি কিন্তু ছেড়ে দিই। রাতের বেলা কোনো মতেই আমার ঘুম আসে না। তো ছোটবেলায় যেরকম আমরা মা ঠাকুমা ঠাকুরদা এনাদেরকে বলতাম যে ঘুমাবো, ঘুমের জন্য ভূতের গল্প বলো, রাজা রানীর গল্প বলো। তো সেরকমই আমি আমার বউকে বলি যে আচ্ছা, তুমি আমাকে একটা ভূতের গল্প বলো তো। একদিন এই দিদিভাই আপনার একটি ঘটনা আমার বউ আমাকে শোনায়, আমার বেশ ভালো লাগে। তারপর লাগাতার রাতে একটার পর একটা ঘটনা ও আমাকে শোনাতো। কোনোদিন বলতো না যে ঘটনাগুলো অ্যাকচুয়ালি ও কোথা থেকে শোনে। একদিন আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি, আমাদের বাচ্চা ছেলের 6 বছর বয়স, তুমি ছেলেকে সামলাচ্ছ, রান্না করছো, ওকে স্কুলে নিয়ে যাও, নিয়ে আসো, এত কাজ কর্ম, আমার মাকে বাবাকে দেখাশোনা করছো, এত সুন্দর সুন্দর ভয়ের ঘটনা, তুমি তো বই লিখতে পারো। আমাকে তখন আমার বউ হেসে বলল, বই লিখলে আমাকে লোকে পেটাবে। আমি তখন বললাম, কেন? অবাক করা কথা। তখন আমার বউ আমাকে বলল, আরে দূর, একটা দিদিভাই আছে ইউটিউবে, আমার দিদিভাইটাকে খুব ভালো লাগে। আমি দিদিভাইটার ঘটনা প্রত্যেক দিন রান্না করার সময় আমি ছেলেকে খাইয়ে দিয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে শুনি। আমার দিদিভাইয়ের গল্পগুলো খুব ভালো লাগে, দিদিভাই যে গল্পগুলো বলে। আমি তখন বললাম, আচ্ছা, ওই জন্যই তুমি এত সুন্দর সুন্দর আমাকে সত্য ঘটনা শোনাও। বলে সত্যিকারের ঘটনা। আমি ভাবি সত্যিকারের ঘটনা তুমি জানবে কি করে? আচ্ছা, তখন আমাকে আমার বউ দিদিভাই আপনার চ্যানেলের পরিচয়টা করিয়ে দেয়, আমার ফোনে আপনাকে আমার সাবস্ক্রাইব করায়, আর বলে এবার থেকে রাতের বেলা আমি আর তোমাকে বলবো না, আমার মুখ ব্যথা হয়ে যায়, তুমি ঘুমিয়ে পড়ো, আমার কিন্তু ঘুম আসে না, ভয় লাগে। এবার থেকে তুমি চালাবে, দুজনে শুনবো। অ্যাকচুয়ালি ও প্রথমে চালিয়ে দিত না এই কারণে যে ওনার হাজবেন্ড পছন্দ করবে কি করবে না তার জন্য। যখন দেখছে পছন্দ করছে তখন তো ভালোই হলো। রাতের বেলা দুজনেই কিন্তু আমার ঘটনা শোনে। আমাদের ভাই বলে, দিদি ভাই, আমি পেশায় একজন অটো চালক, পড়াশোনা শিখেছি, কিন্তু ওই পড়াশোনার এখনকার বাজারে কোনো মূল্য নেই। যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, এখন সেটা হচ্ছে মাধ্যমিকে এসে দাঁড়িয়েছে, তাও মনে হয় কম 8 পাস। তো আমাদের পড়াশোনা বাংলা মিডিয়ামের, আর এখনকার পড়াশোনা, এখন সবাই তো ইংলিশ মিডিয়ামে পড়ে। কোথায় চাকরি পাবো? তারপর চাকরি করতে গেলে মানে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, সেই টাকাটা আমার কাছে নেই। যদি থাকতো তাহলে আমি পরের অটো চালাতাম না, নিজের অটো চালাতাম, নিজের অটো কিনে। আমাদের ভাই বলে, দিদি ভাই, আমার জীবনে একটি ঘটনা আমি আজকে শেয়ার করছি। আশা করি আমি রাতের বেলা আমার বিছানায় শুয়ে আমি আমার বউ বালিশের পাশে রেখে আমারই ঘটনা আপনার মুখ থেকে শুনতে চাই। আমি পরম সৌভাগ্য মনে করব আমার, কারণ আপনার ঘটনা আমি শুনি, নানা মানুষের ঘটনা আপনি বলেন। যদি আপনার মুখ থেকে আমার জীবনের সত্য ভৌতিক ঘটনা শুনতে পারি, ওর থেকে বেশি মনে হয় জীবনে আমি আর কোনোদিন খুশি হইনি, আর আগামী দিনেও হয়তো হব না। তো ভাই, আমি আজকে তোমার কথা মতো নাম, লোকেশন সবটাই হাইট রেখে তোমারই ঘটনা বলছি। আশা করি জানি
তুমি আর তোমার মিসেস আজকে দুজনেই বালিশের পাশে রেখে খাটে একসাথে খুব আনন্দিত মনে ঘটনাটা শুনছো, তোমারই ঘটনা। ভাইটি বলে, দিদি ভাই, আমি একদিন অটো নিয়ে, রাত তখন প্রায় 9:30 9:45 বাজে, বাইরে বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল। হঠাৎ করে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার ওখানে কেউ নেই। আমি একটা স্ট্যান্ডে ছিলাম, সেই স্ট্যান্ডটা আমি এখানে নাই উল্লেখ করলাম। তো যেখানে অটো দাঁড়িয়ে থাকে, বাস এসে দাঁড়ায়, লোক যাত্রীরা নামা ওঠা করে, ঠিক এরকমই একটা কোনো রাস্তার পাশে স্ট্যান্ডে আমি দাঁড়িয়ে। বৃষ্টির কারণে মোটামুটি সবাই যে যার মতো বাড়ি চলে গেছে। হঠাৎ করে পুলিশ গাড়ির আওয়াজ পেলাম। পুলিশ গাড়ি এসে আমার পিছনে দাঁড়ায়। আমি ভাবলাম হঠাৎ কি ব্যাপার। আর পুলিশদের তো এক এক সময় কেস দেওয়ার জন্য যাকে তাকে ধরে নিয়ে যায়, চাপ থাকলে ওপর মহলের। আমি খুব ভয় পেলাম, কি ব্যাপার, আমি কি ফেঁসে গেলাম? পুলিশ এসেই আমাকে বলল, এই গাড়ি থেকে বেরো, গাড়ি থেকে বেরো তো। আমি বললাম, হ্যাঁ স্যার, বলুন স্যার। তখনও কিন্তু বাইরে রীতিমতো বৃষ্টি পড়ছে। আমাকে দুজন অফিসার, বেশ স্বাস্থ্যবান, এসে আমাকে বলল, তোর গাড়িটা ঘোরা, যেতে হবে, সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বললাম, স্যার আমি তো বাড়ি চলে যাচ্ছি, আমি পুলিশের মধ্যে কোনো ঝামেলায় যেতে চাই না বলে বানিয়ে কথাটা বললাম। তো দুজন স্যারের মধ্যে একজন স্যার আমাকে বলল, আরে ভাই ভয় পাস না, চল না। আর কিছু বলার উপায় নেই। আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে পুলিশের গাড়ি অনুসরণ করে আমি পেছনে পেছনে মাইল কয়েক যাবার পর একটা গলির ভিতর আমাকে ঢোকায়। পুলিশ বলল, গাড়িটা ঢোকা আগে। আমি গাড়িটা ঢোকালাম। কিছু বলার নেই, আমি নিরুপায়, কি বলবো। পুলিশগুলো, এত সরু রাস্তা, সেই গলিটা অ্যাকচুয়ালিও না ঢুকতে পেয়ে তারা একদম গলির মুখে একটা সাইড করে গাড়িটা রেখে পুলিশ গাড়ি নেবে আমার পিছনে তারা আসতে লাগলো হেঁটে। আমাকে বললো, চল চল সামনে এগো। আমিও যেতে শুরু করলাম, সামনের দিকে এগোচ্ছি। হঠাৎ করে একটা বাড়ির সামনে দেখলাম বেশ 12 জন 14 জন মানুষ জড়ো হয়ে রয়েছে। বাড়িতে খুব মানে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি হচ্ছে। আমাকে বললো, চল 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 ঢোক, বাড়িতে ঢোক, গাড়ি সাইড করে দে বাড়ির সামনে। আমি কিছুই জানি না অ্যাকচুয়ালি কি ব্যাপার কি, আর ওনাদের মুখের উপর কোনো কথা বলতে পারছি না। বেকার যদি কোনো কেস দিয়ে দেয় বা কোনো কিছু, আমার মনে ভয় লাগছে। আমি ওনাদের কথা মতো ওই বাড়ির ভিতর ঢুকলাম। গাড়ি কিন্তু আমার বাইরে রাখা, ওনাদের বাড়ির গেটের সামনে। ঢুকতে দেখলাম একটি মেয়ে, আনুমানিক 21 থেকে 22 বছর বয়স হবে। মেয়েটি গলায় দড়ি দিয়ে, হয়তো তার নিজেরই ঘর, কারণ কারণ দেখলাম অনেক বই ঠই রাখা আছে। মেয়েটি সুসাইড করেছে যা বোঝা গেল। তার মা বাবা দাদা ভাই সবাই কাঁদছে। তো আমাকে বলল পুলিশ যে, মেয়েটাকে নাবা। আমি বললাম, স্যার আমি পারবো না স্যার, ভয় লাগছে। আমাকে পুলিশ বলল, মুখে মুখে তর্ক করছিস, এই তোরা যা। কনস্টেবল 2 জন ছিল, তাদের সাহায্যে আমাকে বললো মেয়েটাকে নাবা। আমি যে কি মহা জ্বালায় ফেসেছি সেটা আমি নিজে ওই সময় বুঝতে পারছি। আমার হাত পা রীতিমতো থরথর থরথর করে কাঁপছে। কিছু উপায় নেই, কি বলবো। মেয়েটাকে আমি নাবালাম। আমি একা না, সাথে 2জন কনস্টেবল ছিলেন। তো নাবানোর পর পুলিশ অফিসার 2জন আমাকে বলল যে, এই তুই ধর সামনে। আর কনস্টেবল আর যে ওদের এলাকার 2-3 জন বয়োজ্যেষ্ঠ লোক ছিল, সবাইকে বলল মেয়েটাকে ধরে ওই ভাইয়ের গাড়ির মধ্যে তুলে দাও। আমি বললাম, সর্বনাশ করেছে, এই মরা মেয়েটাকে আমার গাড়িতে নিয়ে যাবে। আমার গাড়িতে মেয়েটাকে পেছনে যেখানে পা রাখে, সিটে তো শোয়ানো যাবে না, পা রাখে ওখানে মেয়েটাকে কোনো রকমে হাত পা মুড়িয়ে ঢুকিয়ে দিল গাড়িতে। মেয়েটার বাবা মা ভাই কাউকে উঠতে পুলিশ দিল না। পুলিশ আমাকে বলল, নিয়ারেস্ট থানায় আগে ডেড বডিটা নিয়ে চল। আর বাড়ির ফ্যামিলিকে বলল, আপনারা আসেন। আমি কি ঝালায় পড়লাম। আমি আকুতি বিকতি মিনতি করে আমি বললাম, স্যার আমার খুব ভয় লাগছে স্যার, মেয়েটি মারা গেছে, চোখ মুখ কিরম বেরিয়ে আছে স্যার, আমি একা চালাতে পারবো না, আপনাদের পেছনে বসতে হবে না স্যার, দয়া করে একটু সামনে তো কেউ বসেন, একজন আমার সাথে কনস্টেবল দিয়ে দেন। তো পুলিশ অফিসার বললেন যে, না একা নিয়ে আয়, তোকে কি ওই মরা মেয়েটা খাবে নাকি। আর ধমক যা দিলেন, আমি আর কিছু বললাম না। খুব ভয় ভয় পুলিশ গাড়ি তো বেরিয়ে চলে গেছে।
তার মতো আমি ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, এদিকে বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টির কারণে রাস্তাঘাট পুরো ফাঁকা, বুঝতেই পারছো বৃষ্টিকালে এমনিতেই সন্ধ্যা থেকে রাস্তাঘাটে প্রয়োজন ছাড়া লোক বেরোয় না। সেখানে রাত তখন প্রায় 10:30 11টা বাজে। অফিস যাত্রীরা সবাই বাড়ি চলে গেছে, আমি রাস্তায় একা। কি করব? বাড়ি থেকে ফোন করছে, কিছু বলতেও পারছি না, বাড়ির লোক চিন্তায় পড়ে যাবে। আমি মেয়েটাকে যখন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, আমার যে পাতন, অটোর যে পা রাখার জায়গাটাকে পাতন বলে, ওখানটা আমার ম্যাট একটা পাতা আছে, ওই ম্যাটের মধ্যে মেয়েটাকে শোয়ানো, কোনো রকম মুড়িয়ে টুড়িয়ে শুয়ে দিয়েছে। ঠিক টিনের মধ্যে যদি কেউ নখ দিয়ে আওয়াজ করে, মানে টিনে যদি নখ দিয়ে কেউ মারে, হালকা টিনে কিরকম একটা শব্দ হয়, খট 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 খট, ঠিক ওই রকম একটা খট 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 করে শব্দ হচ্ছে। মনে হচ্ছে টিনের মধ্যে নখ দিয়ে কেউ মারছে। আমার হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি গাড়ি কিভাবে চালাবো বুঝতে পারছি না, মাথা কাজ করছে না, না পেছনে দেখলেও তো আমি দেখতে পারবো না। মেয়েটি তো অটোর মধ্যে শোয়ানো আছে পাতনে, যেখানে পা রাখে যাত্রীরা। খুব ভয়ে ভয়ে আমি একটা চায়ের দোকানের কাছে দাঁড়াই। দাঁড়াতে দেখলাম মেয়েটাকে একটুখানি উকি চুকি মেরে, যে ঠিকই তো আছে, কিন্তু আর ভাবলাম রাস্তায় দাঁড়ানোটাও ঠিক হবে না, যদি পাছে অন্য লোক আমাকে ধরে পিটায়, মেয়েটা এরকম অবস্থা কেন, তারা তো বুঝবে না, পুলিশ কেস। আমি আবার অটোর সামনে উঠে বসে চালাচ্ছি। আবারও যখন চালাচ্ছি তখন ওই ঠক 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 করে টিনের মধ্যে মারলে যেই শব্দটা হয় কোনো নখ জাতীয় জিনিস দিয়ে, সেরকম আবারও কিন্তু শব্দ হচ্ছে। আমি মানে খুব মনে জোর নিয়ে, আমার খুব বিরক্ত লাগছে, এরকম শব্দ হবে কেন, মেয়েটা তো মারা গেছে। একটা মানুষ জীবিত থাকলে সে যদি আওয়াজ করে, একটা ধরো এটা হলো ফোন, আমাদের ফোন, ফোনের পেছনে আওয়াজ করলে, আমি জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কিনা, একটা আওয়াজ হচ্ছে, নখ দিয়ে আমি এটাকে টাচ করছি। তো আমার সেই পাতনে টিনের কে আওয়াজ করছে। আমি খুব রাগ করে না দাঁড়ালাম। আমি দাঁড়িয়ে যখনই আমি পেছন দিকে আসি, আমি দেখলাম মেয়েটার পা কোনো কারণে মাটিতে ঘ্যাঁচড়াতে ঘ্যাঁচড়াতে ছিঁড়ে গেছে। আমি দেখে মানে আমি সত্যি কথা বলতে অক পারছি, মানে আমি বমি করে ফেলবো, আমার শরীর তরতর করে ঘামছে। কি যে জ্বালায় আমি পড়েছি আমি বুঝতে পারছি না। এবার ওরকম অবস্থায় আমি তো গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারবো না, আমি তো একটা মানুষ, যতই হোক না সে মৃত, তবুও তার পাটা ঘসটাতে ঘসটাতে রাস্তা দিয়ে যাচ্ছে। আমি কোনো রকমে মেয়েটার একটা আঙুল ধরে কোনো রকমে পাটা তোলার চেষ্টা করছি, একটা ভারী পা, আঙুল ধরে। কখনো মেয়েটা অজ্ঞাত, যেখানে মেয়েটার কোনো সেন্স নেই, মৃত, সেই মেয়েটাকে কি ওরম ভাবে তোলা যায়? কোনো মতে আমি তুলতে পারছি না, পাটা না যেন মনে হচ্ছে চেপে শক্ত করে আছে, এমন করে আছে যাতে আমি মেয়েটার পা তুলতে না পারি, একদম শক্ত কাঠের মতো। আমি কোনো রকমে মেয়েটার পাটা, আঙুলটা ধরে গুটিয়ে দিই। গুটিয়ে দিয়ে আমি আর তাকাইনি, যা হবে হবে। যখন আমি থানায় নিয়ে ঢুকি, অফিসাররা ওয়েট করছিল আমার জন্য, বলে কিরে এত দেরি হলো কেন, মেয়েটাকে নিয়ে কি ঘুরছিলিস, মেয়েটাকে নিয়ে কি ঘুরছিলিস, এত দেরি হলো কেন? আমি বললাম স্যার রাস্তায় আস্তে আস্তে দেখুন না মেয়েটার পা পড়ে গেছিল। বলছে কাণ্ড করে নিয়ে এসছিস না, যাই হোক। আমাকে বলল যা বাড়ি যা। আমি বললাম স্যার এতক্ষণ ছিলাম, খুব সাহস করে বলতে, যিনি আমাকে এতক্ষণ ধরে খুব ফটফট করে কথা বলছিলেন খুব অদব্য ভাষায়, তো বললো যা যা, টাকা নেবে, আবার পুলিশের কাছে টাকা চাইছিস। সাথে সাথে আর একজন অফিসার পেছনে এসে বলল দাঁড়া দাঁড়া দাঁড়া, ক টাকা হয়েছে বল। আমি বললাম স্যার আমাকে যা দেবেন স্যার, হাত জোর করে আমি বলি, অটো চালক তো আমাদের তো সম্মান নেই, হাত জোর করে বললাম স্যার যা দেবেন স্যার, বৃষ্টির মধ্যে ভাড়া হয়নি, দুটো ভাড়ার জন্যই তো বসেছিলাম স্যার, এরকম করে আমাকে এতক্ষণ আটকে রেখে যদি বাড়ি চলে যেতে বলেন স্যার, বাড়িতে আমার বাচ্চা আছে, বউ আছে, মা বাবা আছে। তো সেই অফিসারটা আমাকে বলল যে ঠিক আছে দাঁড়া, পকেট থেকে, ওনার প্যান্টের পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে আমাকে বলল নে এটা নে,
তুই যে স্ট্যান্ডে বসেছিলিস ওখানে বৃষ্টিতে তোর 500 টাকা হতো না, 100 টাকা হতো নাকি তাও ঠিক নেই। যা, 500 টাকা নিয়ে যা। আমি খুব খুশি হয়ে 500 টাকা নিয়ে আমি সোজা বাড়ি চলে আসি। এসে যেহেতু বৃষ্টি হচ্ছে তখনও, আমি যে ম্যাটটা ছিল গাড়ির, ম্যাটটা সেই ম্যাটটা আমি বের করে আমাদের বাড়ির বাইরে যে পাঁচিল আছে, একটা ইট রাখা পাঁচিল, ওইখানে আমি ম্যাটটাকে দিয়ে দিই। জানি যতই হোক একটা লাশ এসছে, ডেড বডি, ও জলে ধুয়ে যাক। তারপর আমি গিয়ে বাড়িতে শুয়ে পড়ি, খাওয়া দাওয়া আর করিনি, কারণ অনেক রাত হয়ে যায়। আমার বাচ্চা, আমার বউ, মা বাবা সবাই তখন ঘুমিয়ে পড়েছে। আমি গেট খুলে গিয়ে, আমার কাছে চাবি থাকে, আমি বউর পাশে শুয়ে পড়ি। বাচ্চা আমার মা বাবার সাথেই ঘুমায়। আমার বউ কিছুক্ষণ পর আমি শোয়ার, আমার তো চোখে ঘুম নেই, ব্যাপারটা ভাবছি, পাটা ছুলে গেছে, মানে একটা মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা যে কি হলো, কেন আমি ছিলাম, যদি আগেই বৃষ্টিতে বাড়ি চলে আসতাম হয়তো ভালো হতো। আমার বউ আমাকে উঠে বলল, কি গো, কখন আসলে, চোরের মতো এসে শুয়ে পড়েছো? হ্যাঁ, আমি যেহেতু একটা ধ্যানের মধ্যে আছি, ওই মেয়েটার কথা ভাবছি। মেয়েটা কত সুন্দর দেখতে, 22 বছর বয়স, কেন সুসাইড করলো, মা ভাই দাদা সবাই কাঁদছে। আমি চিন্তা করছি, আমি আমার বউর কথাটা কানে দিইনি। আমার বউ আমাকে বলল, কি হলো, তোমাকে বলছি শুনতে পাচ্ছ না? আমি তখন বললাম, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি হয়েছে বলো। বললো, তুমি খাবার খেয়েছো? বউ বলল। আমি বললাম, না গো, আমার আজকে আর খাওয়া গলা দিয়ে যাবে না পেটে। তখন বউ উঠে সাথে সাথে চুল আঁচড়াতে আঁচড়াতে, চুলটা খোপা করতে করতে, চুল ছেড়ে শুয়েছিল, চুল খোপা করতে করতে লাইটটা ঘরের অন করে আমার পাশে এসে বলল, কি হয়েছে গো, কি হয়েছে আমাকে বলো, রাস্তায় ঝামেলা হয়েছে, কেউ ভাড়া দেয়নি, কি হয়েছে? আমি বললাম, না গো, আজকে একটা অদ্ভুত কেস হয়ে গেল। বলছে কি? আমি বললাম, জানো এরকম এরকম ব্যাপার, বসেছিলাম, পুলিশ নিয়ে গেল। আমার বউ বললো, আহারে, কার বাড়ির, আহা বোন গেল, মা, কার বাড়ির, আহারে মায়ের কোলটা ফাঁকা হয়ে গেল, মানে যেটা আমরা সাধারণত শোক প্রকাশ করি সেটাই আমার বউ করে। আমি আমার বউকে বোঝাতে পারলাম না আমার সেখানে কোনো কষ্ট হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে আমার গাড়ি করে গেছে, পাটা ঘষতে গেছে, পাটা তুলে দিয়েছি, মাংসটা ছুলে গেছে, মানে একটা কি সিচুয়েশন আমি ওকে বোঝাতে পারলাম না। যাই হোক, কোনো রকমে জোর করে আমি উঠে খাবার খাই, একটা রুটি একটু সবজি খেয়ে শুয়ে পড়ি। সকালবেলা কোনো মতে আমার আর শরীর দিচ্ছে না যে আমি অটো নিয়ে বেরোবো, গায়ে প্রচণ্ড ব্যথা, হালকা হালকা জ্বর জ্বর মনে হচ্ছে। বৃষ্টি ছিল, বৃষ্টিতেও ভিজেছি অনেকটা সময়, সেই ডেড বডিটাকে বের করা, ঢোকানো, হসপিটাল মানে থানায় নিয়ে গিয়ে রাস্তায় দুবার দাঁড়িয়েছি। তো মাথায় জল পড়েছে, নতুন বৃষ্টির জল, তো নতুন বছর, তখন বছরের প্রথম বৃষ্টির জল, তো শরীরটা ম্যাচ ম্যাচ করছে। আমার বউ বলল, কি গো, ছেলের সামনে এক্সাম রয়েছে, ছেলের স্কুলে পরীক্ষা আছে, তো তুমি ঘরে বসে থাকলে কি করে চলবে? আমি বললাম, দেখো আমার শরীরটা ভালো লাগছে না। যাই হোক, আমার বউ আমাকে জোর করে বলল, যাও। আমি খাওয়া দাওয়া করে একটু বেলা করে বেরোই। গাড়ি কিন্তু আমার নিজের না, আমি ড্রাইভার, আমি কিন্তু একজন মালিকের গাড়ি চালাই। ওনার 3টে গাড়ি আছে, একটি গাড়ি আমাকে দিয়ে রাখে, বাড়িতেই থাকে। তো আমি গাড়ি নিয়ে বেরোই, সারাদিন আমি গাড়ি নিয়ে ভাড়া খাটছি ঘুরে ঘুরে। অনেক কাছের গাড়ি চালক বন্ধু, তাদের সাথেও আমি রাতের কথাটা শেয়ার করি। তারা বলল, বাবা পুলিশের খপ্পরে না পড়াই ভালো, ভাই বৃষ্টির দিনে বাড়ি চলে যাবি, দরকার নেই ভাই। অ্যাকচুয়ালি বৃষ্টির সময় থাকি, কারণ অনেকে আসে না, মানে বৃষ্টিতে আসলে পারে 30 টাকার ভাড়া 40 টাকা 50 টাকা নেওয়া যায়, তার জন্য ছিলাম। যাই হোক, ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি। বাংলা মিডিয়ামে আমি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অটো চালক হয়েছি, ছেলেটা যাতে না হয় তার জন্য। আমাদের ভাই বলে, দিদি ভাই আপনি বিশ্বাস করবেন না, সারাদিন ঘুরে 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 স্ট্যান্ড থেকে ওই স্ট্যান্ড, এমনি রোড, আমি ফ্লাইং খাটলাম গাড়ি নিয়ে। তারপর যখন সন্ধ্যা ঠিক 7টা, আবার বৃষ্টি নামে, বেশ ঝড় ছেড়েছে বাইরে, বেশ হাওয়া দিচ্ছে। ওই সময়
আমাকে যাদেরকে আমি বলেছিলাম ঘটনাটা রাতের, তারা আমাকে বললো, ভাই 7টা বাজে, আমরা বাড়ি চলে যাচ্ছি, থাকিস না, আবার কোন কেসে ফেঁসে যাবি, বাড়ি বেরিয়ে যা। আমি বললাম হ্যাঁ, আর 2টো টিপ করে চলে যাব, কারণ আমার একটা ওটা আছে যে আমি এই টাকাটা আমার পরিবারের জন্য নেব, আর একটা টাকা আমার মালিকের রাখতে হবে। তো আমার উঠিনি সেই টাকাটা, বাজার খরচাটা আমার উঠিনি, আমি বসে আছি। হঠাৎ করে আমি, মানে কি বলবো, মানে যখন খারাপ সময় আসে হয়তো এরকম করেই আসে, হঠাৎ যেখানে বসে আছি সব গাড়িগুলো পাশ দিয়ে বেরিয়ে গেল। রোড থেকে শুধু বাসগুলো চলছে, লরি চলছে, আমি বসে আছি, অন্য রুটের অটো যাচ্ছে। হঠাৎ করে একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে এসে বলল, দাদা, একটা স্টপিস নাম বলে, সেখানে বলল, দাদা যাবেন? আমি বললাম হ্যাঁ যাব। মেয়েটি বৃষ্টিতে ভিজতে ভিজতে এসে, বৃষ্টিটা তখন ঝমঝমিয়ে আসে, ঝড় দিচ্ছিল, এসে পেছনের সিটে বসে। বসে আমাকে বলে, দাদা চলেন। আমি ভাবলাম যে আর বসে থেকে লাভ নেই, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, এরপরে যদি আবার রাস্তায় জল জমে যায়, বাড়ির গলিতে আমার ঢুকতেও একটু অসুবিধা হবে, আবার যদি কালকের মতো কোনো ঝামেলায় পড়ি। আমাদের ভাই বলে, আমি গাড়িটা নিয়ে ভাবলাম ওনাকে ছেড়ে দিয়ে আমি বাড়ি চলে যাব। আমি গাড়ি নিয়ে ছুটছি, কোনো সারা শব্দ নেই, চুপ করে উনি বসে আছেন, আমি আমার মতো গাড়ি চালাচ্ছি, একটাও লোক রাস্তায় নেই, ছাতা নিয়ে যে যার মতো হেঁটে বেরিয়ে যাচ্ছে। আমি রাস্তা দিয়ে একটু আস্তে জোরে করে যাচ্ছি, যাতে একটা ভাড়া প্যাসেঞ্জার হলে 2টো টাকা আমার আরও হবে। কিন্তু কোথায় লোক, বৃষ্টি ঝড় উঠতে মেঘ করতে সব লোক যার মতো যে বাড়ি ফিরে গেছে। অনেক লোক বাসে করে আসা যাওয়া করছে, আমি একা একা যাচ্ছি। যেখানে মেয়েটি নামবে বলে যখন, আমি ওখানে দাঁড়াই। আমি গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আমি বসে আছি, জানি মেয়েটি গাড়িতে বসেই হয়তো টাকাটা দেবে, অথবা নেবে এসে দিয়ে চলে যাবে সামনের দিকে, কারণ বাইরে তখন ভালো বৃষ্টি পড়ছে। অনেকক্ষণ দেরি হচ্ছে দেখে আমি আর পেছনে তাকাইনি। রাস্তাটা পুরো অন্ধকার, লোডশেডিং হয়ে গেছে, এত ঝড় দিয়েছে তো রাস্তায় তারগুলো ছিঁড়ে যায়, পুরো রাস্তা কিন্তু অন্ধকার। আমি কিন্তু আমার গাড়ির যে হেডলাইটের আলো, তাতেই কিন্তু আমি সেই গন্তব্যস্থল পর্যন্ত মেয়েটির কথা মতো আসি। আমি বসে আছি, আমার গাড়িতে কেউ নেই। আমি ভাবছি হয়তো ছাতা থাতা খুলে হয়তো ছাতা মাথায় দিয়ে বেরোবে, অনেক সময় হয় না, দেরি হয়। অনেকক্ষণ বসে থাকার পর কোনো মেয়েই আমার সামনে আসে না। আমি সাথে সাথে ঘুরে তাকালাম, তাকাতে আমি দেখলাম মেয়েটি বসে আছে মাথাটা নিচু করে। আমি বললাম, ও দিদি, ঘুমাচ্ছেন নাকি? আপনি নামবেন তো এখানে বলেছিলেন, এসে গেছে। মেয়েটা আমার দিকে চোখ তুলে তাকালো। যখন চোখ তুলে তাকালো, আমি মেয়েটার মুখ দেখলাম। মেয়েটার, আমাদের যে চোখের কালো মণিটা আছে, মেয়েটার নেই। পুরো চোখটা, পুরো চোখটাই কালো, পুরো চোখটা পুরোটাই ব্ল্যাক হোল একটা। আমি দেখে কোনো রকমে অটো দিয়ে ছিটকে নিচে জলে পড়ে যাই, কাদা ছিল পাশে, পড়ে যাই। পড়েই আমি জ্ঞান হারাই, ওখানেই আমি জ্ঞান হারাই। আর আমার খুব ভালো করে মনে আছে, ওই মেয়েটা আর কেউ না, আগের দিনের 22 বছরের যে মেয়েটা গলায় দড়ি দিয়েছিল, যাকে আমার গাড়ির পাটনের মধ্যে শুবিয়ে নিয়ে যাওয়া হয়েছিল থানায়, সেই মেয়েটা। আমি যখন জ্ঞান হারাই, আমি জানি না আমি কতক্ষণ বেহুশ হয়ে ওখানে ছিলাম। আমার যখন হুঁশ আসে, তখন আমি আমারই অটোর পেছনের সিটে বসে আছি, আর 2-4 জন ছাতা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আমার গালে চোখে মুখে জল ছিটাচ্ছে। আমি উঠে, মানে হতবম্ব, মুখে কোনো কথা নেই। আমাকে সবাই বলছে, ভাই নেশা করেছো নাকি? মুখে তো গন্ধ বেরোচ্ছ না, শুকনো নেশা করেছো? কি ব্যাপার, এখানে পড়েছিলে কেন? আমি কাউকে কিছু বলতে পারছি না। আমাকে বললো, বাড়ি যেতে পারবে? এটা তোমার গাড়ি তো? আমি বললাম হ্যাঁ। কি করব তখন, যেহেতু আমরা রোডে গাড়ি চালাই, আমাদের মতো সহকর্মী আরও আছে। আমি বাবলু বলে একটা বন্ধুকে ফোন করলাম, ও কিন্তু অটো চালায়, ও বাড়ি চলে গেছিল। ওকে সব বলতে ও বললো, দাঁড়া আমি আসছি। ও আসে অন্য গাড়ি ধরে, ওর বাড়ি সামনাসামনি ছিল।
ও আসে, এসে আমাকে গাড়ি করে নিয়ে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে যায়। আমাদের ভাই বলে, দিদি ভাই বিশ্বাস করবেন না, আমি প্রায় 7 থেকে 8 দিন মাথা তুলতে পারিনি। আমার শুধু গা হাত পা ব্যথা করতো, প্রচণ্ড ব্যথা, বিশেষ করে আমার ডান পাটা ব্যথা করতো। এরকম ব্যথা করতো মনে হতো আমার পা ছুলে গেছে, আমার পায়ে কোনো মাংস নেই। আমি এই জিনিসটা যখন 8-9 দিন ধরে ফেস করছি, বাড়িতে বলছি, কিন্তু পায়ে তো কিছু হয়নি। তারপর আমার মাথায় আসলো যে আমি যেই দিন অটো করে এই ফাঁসি দিয়ে আত্মহত্যা করা 22 বছরের মেয়েটাকে নিয়ে যাচ্ছিলাম, ওর পাটাও এরকম ঘ্যাঁচড়াতে ঘ্যাঁচড়াতে গেছিল। তখন মনে করে দেখলাম ওর পাটাও ডান পাই ছিল। তাহলে কি তার জন্যই আমার ডান পা এরকম জ্বালা যন্ত্রণা ব্যথা করে? আমাদের ভাইয়ের ঘটনাটা কতটা ভয়ঙ্কর বুঝতে পারছো? তারপর ভাই এক মাজারে গিয়ে সেখানে সারায় নিজেকে সুস্থ করে তোলে। তো এইটাই ছিল আমাদের অটো চালক ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা সত্য, বাস্তব, ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর ঘটনা। তোমাদের কেমন লাগলো? প্রশ্ন আমি পরে করব। আরও একটি ঘটনা আছে, শোনো। আমাদের এই পরবর্তী ঘটনাটা, মানে 2 নম্বর ঘটনাটা, পাঠায় হচ্ছে চন্দননগর থেকে বর্ষা অধিকারী। বর্ষা বলে, দিদিভাই আমি ক্লাস 12-এ পড়ি। আমি এমন একটা ঘটনা তোমাকে বলবো, হয়তো সবাই বিশ্বাস না করলেও একদম বাস্তব ঘটনা। আমি যখন আমার স্কুল থেকে বেরিয়ে আসি 5টা-5:30টার সময়, তখন প্রত্যেকটা দিন আমি যখন স্কুল থেকে কিছুটা রাস্তায় আসি গলির মুখে, ওইখানে একটা অটো চালক প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকে। আর ও কাউকে তোলে না, মানে প্যাসেঞ্জার কাউকে নেবে না, শুধু আমাকে বলবে, দিদিভাই যাবেন তো? আমিও তাড়াহুড়ো করে প্রত্যেক দিন ওর অটোতে বসেই আমি বাড়ি ফিরি। একদিন স্কুলে যেতে আমারই বান্ধবীরা আমাকে বলল, কিরে বর্ষা, ওই যে অটোওয়ালাটার সাথে যাস, ওটা কি তোর বাবা মা ঠিক করে দিয়েছে নাকি? ওই যে রিজার্ভ করা থাকে না, তোকে নিয়ে যায়। কই, আমরা বললে আমাদের তো তোলে না কেন ভাই? আমরা কি টাকা দেবো না? ভাবলাম তোর বাবা মা হয়তো রিজার্ভ করে দিয়েছে। আমি বললাম না রে। তখন আমি ভাবলাম যে হ্যাঁ, বিষয়টা কি, উনি তো কাউকে তোলে না, উনি আমাকেই নিয়ে আসে, কি ব্যাপার? একটা মনে ভয় জন্মালো, কি ব্যাপার, কিডন্যাপ টিডন্যাপ করবে না তো? এরকম তো এখন নিউজে আমরা শুনতেই পারি। আমি বললাম আজকে আর যাব না। আমি যতই যাব না বলি, ওই স্কুলের মতো থাকতে থাকতে আর সবই ভুলে গেছি। আবার যখন স্কুল ছুটি হয় তখন 5টা বাজে, বেশ শীতকাল, 5টার সময় অন্ধকার হয়ে যায়। আসছি, সেই অটোওয়ালাটা আমাকে এসে বলছে, ও দিদি ভাই যাবে না? চলো, তোমার জন্য অপেক্ষা করছি। আমি উঠে পড়লাম। উঠে আমার ভয় লাগছে। আরে, আমার বান্ধবীরা তো আমাকে এই কথা বলল, আজকে জিজ্ঞেস করি। আমি অটোতে বসে যেতে যেতে আমি ওই কাকু টাইপের একজন কাকুকে জিজ্ঞেস করলাম যে, কাকু তুমি তো ভাড়া খাটো মানে রাস্তায় ঘুরে ঘুরে, তো তুমি আমাকে কেন নাও, আমার বান্ধবীদের তোলো না কেন? তখন সে কাকু বলল, না আসলে ওরকম কিছু না, তোমার মতো আমার বোন ছিল তো, তোমার মতো আমার বোনকে দেখতে। কোনোদিন বলিনি তোমরা বড়লোকের মেয়ে, ইংলিশ মিডিয়ামে পড়ো, আমরা গরিব ঘরের মানুষ, তো আমার বোনকে আর তোমাকে দেখতে অনেকটা এক। আমার বোনকেও আমি এরকম বাংলা মিডিয়ামে পড়তো, ওকে আমি এরকম নিয়ে আসতাম, তাই জন্য তোমাকে নিয়ে গেলে ভাবি যে আমার বোনকে বাড়ি নিয়ে যাচ্ছি, তাই আমি তোমায় নিতে আসি। আমি তখন বললাম, ও আচ্ছা। মনে মনে ভাবলাম, আহারে, কাকুটার কত কষ্ট, আর কি না কি ভেবেছিলাম যে আমাকে কিডন্যাপ করবে। যাই হোক, আস্তে আস্তে কাকুটার প্রতি আমার না একটা অন্যরকম ভালোবাসা জন্মায়। কাকুটাকে আমি এসে অনেক খাবার দিতাম। সেই দিনের পর যখন আমি জানলাম কাকুটার অবস্থা খুব ভালো না, ওরা খুব গরিব, আমি কাকুটার জন্য ফল কিনতাম, চকলেট কিনতাম, কোল্ড ড্রিঙ্কস, আমি এগুলো কিনে কিনে কাকুটাকে দিতাম।
কাকুটা কোনোদিন খেত না, বলতো বোন আমার বাড়িতে, কাকুটা বলতো দিদিভাই আমার বাড়িতে আমার ছেলে মেয়ে আছে, ওদের নিয়ে গিয়ে দেবো আর বলবো একটা মাসিমুনি দিয়েছে, ওরা খুব খুশি হবে। আমাদের বোন বলে বর্ষা দিদিভাই আমি যেন একটা রিলেশন, মানে যেটা হয় না সম্পর্ক, মানে সত্যি যেন ওনার বোনের মতো আমি হয়ে গেলাম। আমি ওনার জন্য জামা কিনতাম, গেঞ্জি কিনতাম, প্যান্ট কিনতাম, আমি ওনার জন্য টাকা বেশি করে নিয়ে যেতাম, মানে আমার ওনার প্রতি একটা অন্যরকম টান পড়ে যায়। হঠাৎ দিদিভাই প্রায় এরকম করে 2-3 বছর যাওয়ার পর হঠাৎ একদিন দেখি উনি আসেনি। পাগলের মতো আমি আমার বান্ধবীদেরকে বলছি, কিরে তোরা দেখেছিস? বলছে তোর সাথে তো স্কুল থেকে ছুটি হলো, কোথা দিয়ে দেখবো? আমি বললাম না না তোরা তো পেছনে আসলি, আমি তো আগে থেকে দাঁড়িয়েছিলাম, তোরা দেখলি পেছনে কাকু আছে? বলছে না। সেদিন আমি হাঁটতে হাঁটতে বাড়ি গেলাম, মনটা খুব ক্লান্ত, খুব খারাপ লাগছে। পরের দিন আবার সেম, কাকু আসেনি। এরকম করে প্রায় 7 দিন আমি টানা কাকুকে পাইনি। আমি বললাম কাকু আসছে না কেন? কাকু তো কোথায় থাকতো আমাকে বলেছে, কাকুর বাড়ি যাব। আমার 2 বান্ধবীকে বললাম, বান্ধবীরাও জানতো কাকুকে আমি কতটা ভালোবাসি, কাকুর জন্য আমি ফল জামা কাপড় এনে দিই, খুবই গরিব মানুষ, ওনাকে দেখলেই মনে হতো উনি খুব দরিদ্র গরিব। আমার বান্ধবীরা বলল ঠিক আছে আমরাও যাবো তোর সাথে, একা যাস না, চল আজকে আমরা ½ আওয়ার্সে বেরিয়ে যাব, আমরা বেরিয়ে আমরা যাব। ঠিক আছে চলো, আমরা সেরকমই করি। আমরা বেরোলাম, ওনার বাড়ি আমরা যাই। ওনার বাড়িতে যেতে অনেক করে ডাকাডাকি করার পর ওনার বাড়ি থেকে একজন মহিলা বেরোয়। মহিলাটি বেশ বয়স্ক, এসে আমাদের 3জনকে দেখে বলল, তোমরা কে মা? হঠাৎ আমার বাড়িতে এসছো, কাউকে কি খুঁজছো? আমরা বললাম আসলে মাসিমা কাকু নেই। যে কাকু? কোন কাকু? কাকে খুঁজছো তোমরা মা? তখন বললাম আচ্ছা ওই যে আহ, এই বাড়ির ঠিকানা দিয়েছিল, আসলে উনি অটো চালায় না কাকুটা, ওই যে কোকড়ানো কোকড়ানো সাদা পাকা চুল, একটু মোটা গোপ, বেটে খাটো কাকাটা বলেছে এখানেই থাকে ওই কাকু। বলছে বেটে খাটু, মোটা গোপ, কোকড়ানো চুল, এরকম তো কেউ আমার বাড়িতে থাকে না, হয়তো তোমরা ভুল ঠিকানা এসছো মারা, এখানে তো এরকম কেউ থাকে না। আমি বললাম না না অটো চালায় কাকুটা, এখানেই বলেছে, আসলে ওই কাকুটার বোন অনেক বছর আগে মারা গেছে, কাকুটা আমাকে বলেছে। তখন সেই বয়স্ক মহিলা বলছে হে ভগবান, বলে উনি মাটির মধ্যে বসে পড়ে, বসে বলছে তুমি কার কথা বলছো মা? হ্যাঁ, হ্যাঁ বোন বলতে আমারই মেয়ে, আমার মেয়ে মারা গেছে, ঠিকই বলেছ। হ্যাঁ আমার মেয়ে এত সালে মারা গেছে, একটা সাল বলে আমার যাই হোক মনে নেই। তো তখন সেই বর্ষা বলে যে দিদিভাই, তখন আমি ওই মাসিমাকে বলছি যে হ্যাঁ ওই তো বোনের কথা বলেছিল কাকু, আসলে কাকুর অনেক দিন ধরে স্কুলের সামনে আমার যায় না, স্কুলের আমি নামটাও বলি এখানে হাইট আছে, তো কাকুকে আমি দেখতে পাই না বলে ভাবলাম শরীর খারাপ তাই এসছি, কাকুর জন্য কটা ফল এনেছি। তখন মাসিমা বলছে মা রে, কাঁদছে, বলছে কি বলছিস মা? আয় আমার সাথে তোরা আয়। আমাদের 3জনকে বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমরা হতভম্ব হয়ে গেলাম যে কাকু তো মারা গেছে, কাকুর ফটোয় মালা, কাকু মারা গেছে। আর কাকু মারা গেছে কাকুর বোনের সাথেই, মানে বোন যখন মানে অ্যাক্সিডেন্ট হয় স্কুল থেকে কাকুই নিয়ে আসছিল, বোন স্পট ডেড হয়, আর কাকু ছিল 5-6 দিন মতো হসপিটালে অ্যাডমিট ছিল, মানে মৃত্যুর সাথে লড়াই করছিল। বোন মারা যায় যেই খবরটা পায়, মানে উনি সবসময় বোনকে ভালোবাসতেন, তো অ্যাক্সিডেন্ট হতে উনি জীবিত ছিলেন, বোন স্পটেই মারা গেছে, ওনার তখন সেন্স ছিল না, হসপিটালাইজড করা হয়েছিল, শুধু বলতেন আমার বোন কোথায়, নার্স ডাক্তার বাড়ির লোককে বোন কোথায়। এবার একটা মানুষকে 3 দিন 4 দিন ধরে মিথ্যে কথা বলে যাচ্ছে, এবার ডাক্তাররা জানে 5-6 দিন হয়েছে, একটু হয়তো শরীরটা রিকভারি হয়েছে, তখন বলে যে আপনার বোন তো স্পটেই
ডেট হয়ে গেছে। এই কথা শোনা মাত্রই ওই কাকু সাথে সাথে হার্ট ফেল করে মারা যায়। তাহলে পরে অটো নিয়ে কে নিয়ে যেত? ভাবতে পারছো এরকমও হয়। এবার আমি একটা লাস্ট কথা বলি, দুটো ঘটনা বলবো বলেছিলাম, একটা ঘটনা বলি। আমার বাবার আগে অটোর বিজনেস ছিল, মানে আমাদের 5টা অটো এখান থেকে লাইন দিয়ে থাকতো। বাইরেটা দেখেছো কত বড়, 5খানা অটো ছিল যখন আমরা পড়াশোনা করি। তখন আমার বাবা অফিসেও চাকরি করতেন, আর অটো ছিল যেগুলো ড্রাইভার চালাতো। ওই একটা অটো আমার বাবা সেকেন্ড হ্যান্ড কিনেছিল, সবগুলো নতুন ছিল, একটা অটো সেকেন্ড হ্যান্ড কিনেছিল। বাবার এক বন্ধু বাবাকে বলেছিল যে এরকম নাও এর কাছ দিয়ে, যাই হোক আমি পুরো বিস্তারিত নামটা বলছি না। কিনেছিল খুব কম টাকায়, মাত্র 30 কি 32 হাজার টাকায় কিনেছিল। ভালো কন্ডিশন, খুব ভালো ছিল। ওই গাড়িটা যখনই ড্রাইভার নিয়ে বেরোতো তখনই অ্যাক্সিডেন্ট হতো, রোডে নিয়ে গেলেই অ্যাক্সিডেন্ট হতো। মানে কি বলবো, যেই দিন বেরোবে সেই দিন অ্যাক্সিডেন্ট। পুজো করে নিয়ে বেরোতো, পুজো বারবার করানো হতো মন্দিরে নিয়ে গিয়ে, ধূপ ধুনো দিয়ে, লেবু চাকার সামনে দিয়ে সব কিছু করে রোডে বেরোলেই অ্যাক্সিডেন্ট, ঝামেলা, অশান্তি, গাড়ি ঢুকিয়ে দিত ড্রাইভার। বাবা বললে কি, একটা এতগুলো আমার 4-4টে গাড়ি চলে, এরকম হয়নি, এই গাড়ি বের করলেই অ্যাক্সিডেন্ট। বাবা ড্রাইভার চেঞ্জ করলো, যে এই ড্রাইভার ভালো না। যেই ড্রাইভার এসে চালাতো সেই ড্রাইভার নিয়ে গেলেই অ্যাক্সিডেন্ট হতো, রাস্তায় ঝামেলা, অশান্তি, পুলিশ গাড়ি আটকে রাখতো, বাবাকে ফোন করতো, বাবা যেত, এরকম হতো। লাস্টে আমার বাবা যার মারফত, বন্ধু তার মারফতে গাড়িটা কেনে, তাকে ধরে। বাবা বলছে, এই তুই আমাকে কি গাড়ি দিয়েছিস রে, এই গাড়ি রাস্তায় বেরোলে শুধু অ্যাক্সিডেন্ট করে, কি ব্যাপার? তখন সেই বাবার বন্ধুটা বলে কি, অরুণদা, আমার বাবার নাম অরুণ, তোমরা জানো, বলে অরুণদা আসলে আমি কি বলবো, যার গাড়িটা ছিল তার মা ওই গাড়িতে মারা গেছিল, ধাক্কা, মানে ছেলে ধাক্কা দিয়ে দিয়েছিল। বুঝতে পারছো, রাতের অন্ধকারে দাঁড়িয়েছিল রাস্তায়, আর ছেলে মদ খেয়ে খুব জোরে গাড়ি নিয়ে আসছিল, আর মা দেখতে বেরিয়েছিল আমার ছেলে এত রাত করছে কেন, আসছে না কেন। ছেলে জানে মদ খায়, কোথায় পড়ে আছে গাড়ি নিয়ে। মা ওই ফাঁকা অন্ধকার রাস্তা গলি দিয়ে যাচ্ছিল, আর ছেলে মদ খেয়ে চোখ ঢলতে ঢলতে গাড়ি নিয়ে আসছিল, মাকে ধাক্কা মারে। আর মা প্রচুর বয়স্ক ছিল, ওই গাড়ির ধাক্কাতে মা দেয়ালের মধ্যে ছিটকে পড়ে। পাশে দেয়াল ছিল, সরু রাস্তা তো, মাঝখান দিয়ে দুপাশে দেয়াল দেওয়া, দেয়ালে মাথা পড়ে সাথে সাথে মা মারা যায় ব্লিডিং হয়ে। ওই মায়ের আত্মা ওই গাড়িতে এখনো, ওই গাড়ি গ্যারেজে পড়ে রয়েছে, মানে যার বাড়ি গ্যারেজ করা তার বাড়িতে পড়ে আছে ওই গাড়ি। এর পরেও রোডে অনেকে কিনেছে, কিন্তু সবার সাথে একই জিনিস হতো। লাস্টে জানা গেল, তো বাবা বললো তুই তাহলে আমাকে কেন দিলি? বললো দেখো আমি ভেবেছি এসব কিছু হয় না, ছেলেটা মদ টদ খায়, হয়তো দেনাধার হয়ে গেছে, এই বলে গাড়িটা বিক্রি করে দেবে। ছেলেটা কিন্তু বলেই দিয়েছিল, বাবার বন্ধু বাবাকে বলেনি। এরম লাগলো ঘটনাগুলো, একদম রিয়েল বাস্তব ঘটনা, ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। তো চলো এবার কমেন্টে যাই। আমি একটা জিনিস বুঝতে পারি না, 1 মিনিট দাঁড়াও। কারণ তোমরা কমেন্ট করেছো, আমি সকালে দেখেছি 82 জন, ঠিক আছে, কিন্তু এখন আমার কাছে কমেন্ট সই করছে না। 1 মিনিট দাঁড়াও, ভিডিওটা আমি চালু করে তারপর কমেন্টগুলো খুঁজি, তাহলে হয়তো কমেন্টগুলো সব আসবে। ইয়েস, তবে 82টা কমেন্ট পড়তে আমার তো খুব তাড়াতাড়ি নামগুলো বলে দেবো। হ্যাঁ, কারোর কমেন্ট পড়ছি না, এখনো সবার কমেন্ট আসেনি। যাই হোক, আমি প্রথম কমেন্ট আমি কালকে দেখেছিলাম, নেহা মাইতি করেছিল, কিন্তু এখানে শো করছে শ্বেতা সাউ, তারপর নেহা মাইতি, নো ওয়ান ভাই আমাদের,
সঙ্গীতা রয়, তারপর কমেন্ট করেছো ববিতা, তারপরে কমেন্ট করেছো উষা নস্কর, বলেছো দিদি আমার মাকে নিয়ে কিছু কথা বলতে চাই। অবশ্যই নাম্বার দিয়েছি, আমার সাথে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে কথা বলো। টিনা আচারিয়া, মৌ রয়, আচ্ছা মণিদীপা ব্যানার্জি, টিনা আচারিয়া, শ্যাম, মৌ রয়, টিনা আচারিয়া, তারপরে বুলা দাস সঠিক উত্তর দিয়েছো, রাজা মল্লিক সঠিক উত্তর দিয়েছো, সন্তুর দুনিয়া তুমিও সঠিক উত্তর দিয়েছো, বন্দনা দাস দিদিভাই, পায়েল রয়, তারপরে আমাদের বর্ষা অনেকদিন পর বোন এসছে, DSSB ফ্যামিলি, সবাই মোটামুটি সঠিক উত্তর দিয়েছো। তারপরে চন্দ্রানী পাল, তারপরে নন্দিতা সিং, সুপর্ণাদি, গেমার শুভ, চুমকি বিশ্বাস, নেহা মাইতি, সুপর্ণাদি, টুকাই বেরা দিদিভাই, সঞ্জু মিত্তার, আচ্ছা কাকুলি সেন, শ্বেতা সাউ আবারও কমেন্ট করেছে, সন্তুর দুনিয়া, সারদা সাউ, টুকু সাবারওয়াল, সুস্মিতা মিত্র, বলেছ তোমাকেও ধরেছে বুঝি সোনা বোন। হ্যাঁ, আমাকে ধরেনি, আমাকে ধরেছিল আগে। শ্বেতা সাউ, তারপরে আবার করেছো টুকু সাবারওয়াল, টুকাই বেরা দিদিভাই, সুপর্ণা, আচ্ছা তারপর রাখি টিনা, রাখি রাখি টিনা, বলেছ কোন রাস্তা গো দিদিভাই বলো না গো, আমার খুব ইচ্ছে এই ফিলিংসটা নেব, মানে ভূত ভূত ব্যাপার, মানুষ আর মানুষের থেকে এখন ভূত অনেক ভালো। হ্যাঁ এই কথাটা ঠিকই বলেছ, মানুষের থেকে ভূত ভালো, কিন্তু মানুষকে চোখে দেখতে পারবে তোমাকে প্রহর করলে, কিন্তু ভূতকে দেখতে পারবে না, এই যা। হোয়াইট কিং বনু তুমিও ঠিক উত্তর দিয়েছো। তারপরে কমেন্ট করেছো তিশা সাধু খান, তারপরে টুকু সাবারওয়াল, রূপা দে, শ্বেতা কোলে, তারপর স্বপন রাউত, মেয়ে আর মা, মেয়ে আর মেয়ে, আচ্ছা মা মেয়ে সরি, তারপরে সুজাতা, বিশ্বজিৎ পাল একদম ঠিক কমেন্ট করেছো বোন তুমি, মৌ রয়, অভিজিৎ দুলই, তারপরে টুকাই বেরা দিদিভাই, লাভ 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 ইউ টু। হ্যাঁ ঘুটিয়ারি শরীফ, ক্যানিং লাইনে, লাভ লাভ লাভ, তোমাকে অনেক ভালোবাসা দিদিভাই, তুমি তো আমার দিদিভাই হও। রমা কর্মকার, তারপরে মণিদীপা ব্যানার্জি, শিল্পী, তারপরে আমাদের এসকে মাসিউর, মাসিউর রহমান, তারপরে শিল্পীদি মামুনি হালদার, বুলা দাস, প্যান্তার গেমিং মাইটি, পাপ্পু দে, শ্বেতা, টিনা, রাজীব জয়সওয়াল, আব্দুল হক ভাই, প্রদীপ দাস, রেশমি ভট্টাচার্য, পায়েল রয়, মধুমিতা মাইটি, মৌ চক্রবর্তী, শ্রাবণী ডেলি লাইভ, সৌমিক সরকার, তারপরে কমেন্ট করেছো তিতাস ঘোষ, তিতাস বলেছো ভালোই গল্প বানান। ভাই তোমাকে আমি উত্তরও দিয়েছি, ভুল জায়গায় তুমি ভুল কমেন্ট করছো, কারণ এখানে বানানো গল্প বলা হয় না ভাই। কেউ কি বলতে পারবে আমার ঘটনাগুলো শুনে মনে হয় বানানো? তোমার যদি মনে হয় বানানো গল্প, তাহলে যেখানে তোমার সত্যি বলে মনে হয় সেখানে শোনো, কেন সময় নষ্ট করছো বেকার বানানো গল্প শুনে। সন্তুর দুনিয়া, রেশমি ব্যানার্জি, তারপরে হচ্ছে শুভঙ্কর ঘোড়ই, জলি হাজরা, তারপরে তৃষা সাধু খান, হাই দিদি, হ্যালো বনু, টিনা আচারিয়া, বাবা সিনার সুবীর অনেকদিন পর, কেমন আছো জানিও, পূজা যাদব, তারপরে সুপর্ণা সিল কুন্ডু, হ্যাঁ অবশ্যই তারাপীঠ হোটেলের নাম আমি বলবো, একটু অপেক্ষা করতে হবে তো, সব বলবো। ভাস্কর অধিকারী ভাই, তারপর অ্যাঞ্জেলিনা সোরেন, নন্দিতা সিং, টিনা আচারিয়া, অমৃতা সরকার, পায়েল রয়, পিন্টু ঘোষ, সুপর্ণাদি, শতাব্দী দেব, সুপর্ণাদি, শ্বেতা কোলে, শ্যাম সন্ন্যাসী, জয়শ্রী ঘোষ, বন্দনা দাস, তারপর নীলিমা সিং,
ওহ, শেষ। তো চলো, সব্বার নাম আমি কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে দিচ্ছি যেগুলো শো করেছে। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো। তিনটে ঘটনা, ও কমেন্টই তো করা হয়নি, ও প্রশ্নই তো তোমাদের বলা হয়নি। প্রশ্নটা করি। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের প্রথম যে আমরা অটো চালক ভাইয়ের কথা শুনলাম, সেই ভাইয়ের যে একটি বাচ্চা আছে তার বয়স কত? ঠিক আছে, তার বয়স কত? আর দ্বিতীয় যে আমরা রিয়েল স্টোরি শুনলাম, সেই দ্বিতীয় রিয়েল স্টোরিতে আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের বোনের বাড়ি কোথায় ছিল? যে বোন আমাদের বর্ষা ঘটনাটা শেয়ার করে, বর্ষা অধিকারী, বোনের বাড়ি কোথায়? তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। টাটা, গুড নাইট, লাভ ইউ টু। এ বাবা, হয়ে গেছে, বন্ধ কর, বন্ধ করে আমাকে দিয়ে। আহ, তারাপীঠ, তারাপীঠ যাবো হচ্ছে মার্চ মাসের পরে। কেন মার্চ মাসে তোর বাচ্চা বাবার সরি বাবার? 10 তারিখ দাদা থাকবে না, ও দাদা কোথায় 5-6 দিন। কোথায় দাদা যাবে? ওই দাদা পুরী থেকে তোমার আচ্ছা আচ্ছা ভাইজ্যাক যাবে। আচ্ছা আচ্ছা ওইটা চলে যাবে। আচ্ছা। আমি বাইরে আর বেরোলাম না না আজকে। না। এখানে গিয়ে এমনি বিস্কুট অর্ডার কথা বলে নি। দাদা বলো ওই আর তারাপীঠের কথা বললো। হ্যাঁ, তারাপীঠের 8,000 যাওয়া আসা, যাওয়া আসা মিলিয়ে। আর দাদা দাদার মতো যাবে বললো। তুমি আজকে দাদাও ছুটি আছে না, সব হোটেলে রাত থাকতে দেয় না তো। তার কথা বলে নেবে আর ইয়ে করে নেবে। ড্রাইভার রুমস যেগুলো থাকে না রাত্রেবেলা থাকার জন্য, দেখে নেবে।